এর আগের ভিডিওতে যখন আমরা গাউস ল এর সাহায্যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন করছিলাম, তখন দেখেছিলাম যে কোনো একটা চার্জড কন্ডাক্টর বা কোনো আহিত পরিবাহীর কাছাকাছি থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইজ ইকুয়াল টু কত বলেছিলাম, সিগমা বাই এপসাইলন জিরো। যদি তুমি র্যান্ডাম শেপের কোনো, ছবিতে দেখতে পাচ্ছ যে যদি কোনো র্যান্ডাম শেপের যদি কোনো একটা কন্ডাক্টর নাও, তাহলে ওই কন্ডাক্টরের কাছাকাছি থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন সিগমা বাই এপসাইলন জিরো হয়, যেখানে সিগমাটাকে বলা হচ্ছিল লোকাল চার্জ ডেন্সিটি। এখন এটাও বলেছিলাম যে কোনো একটা পরিবাহীকে যখন তুমি আধানে দিচ্ছ, যখন পরিবাহীকে যখন চার্জ করছো, তখন পরিবাহীর সমস্ত বিন্দুতে চার্জের ডেন্সিটি সমান হয় না। যেখানে কার্ভেচার কম সেখানে চার্জ কম জমা হয়, আর যেখানে কার্ভেচার বেশি সেখানে চার্জ বেশি জমা হয়। অর্থাৎ যেখানে কার্ভেচার বেশি সেইখানে চার্জ বেশি জমা হওয়ার জন্য সেখানে সারফেস চার্জ ডেন্সিটি সিগমার মান বেশি হয়, আর সিগমার মান বেশি হলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই এর মান বেশি হয়। আবার এটাও দেখেছিলাম যে কোনো একটা ইনফাইনাইট চার্জড প্লেটের জন্য কোনো একটা বিন্দুতে কোনো একটা ইনফাইনাইট চার্জড প্লেট, মানে প্লেটটার আকার বিশাল বড় হবে, এরকম ধরনের কোনো একটা প্লেটকে যখন তুমি চার্জ দিয়ে দিচ্ছ, তখন ওই প্লেটের কাছাকাছি থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই এর এক্সপ্রেশন সিগমা বাই টু এপসাইলন জিরো হচ্ছিল। এখানে কিন্তু সিগমাটা কনস্ট্যান্ট, কারণ প্লেটটা ইউনিফর্ম চার্জ ধরা, মানে প্লেটের মধ্যে চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হয়েছিল বলে আমরা ধরে নিয়েছিলাম। কেন? কারণ প্লেট তো সমস্ত, মানে ওই প্লেটের যে কোনো এরিয়াই নাও, যে কোনো জায়গাতে চলে যাও, সেখানে কার্ভেচার কিন্তু কনস্ট্যান্ট। কার্ভেচার কনস্ট্যান্ট হলে চার্জ স্বাভাবিক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ সিগমার মান কনস্ট্যান্ট হবে। অর্থাৎ তুমি প্লেটের কাছাকাছি তুমি যে কোনো বিন্দুই নাও না কেন, সেখানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন জিরো হবে। আর এই ডিসকাশনগুলো করার সময় আমি এটাও তোমাদেরকে বলেছিলাম, ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে বা কনফিউজড হয়ে যায়, কখন আমরা সিগমা বাই এপসাইলন জিরোর কনসেপ্ট লাগাবো, কোথায় সিগমা বাই টু এপসাইলন জিরোর কনসেপ্ট লাগাবো। আর এক্স্যাক্টলি এই কনসেপ্টের উপরে বেস করে তোমাদের প্লেট প্রবলেম বিশেষ করে যেই নিটে চলে আসে, উচ্চ মাধ্যমিকে আসে না, এখনও পর্যন্ত আসেনি, কিন্তু তোমরা করে রাখতে পারো, ঠিক আছে? তো এর উপরেই বেস করে আমরা প্লেট ইন্ডাকশন প্রবলেম বা প্লেট প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। আগে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, কোনো একটা প্লেট নেব, প্লেটকে যদি কিউ পরিমাণ চার্জ দিয়ে দিই, তাহলে দেখব যে প্লেটের ইচ অ্যান্ড এভরি ফেসে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ জমা হচ্ছে। তো অঙ্কটা কিভাবে করব দেখো। তো দেখো, আমরা একটা এরকম টাইপের প্লেট নিয়েছি, ঠিক আছে? এই প্লেটের দুটো সারফেস, এটা একটা সারফেস আর এটা একটা সারফেস। এখন এই প্লেটটা তো একটু হলেও ঠিক, একটু হলেও তো পুরো রয়েছে, ঠিক আছে? তাহলে প্লেটের এই সারফেসে চার্জ যাবে আর এই সারফেসে চার্জ যাবে। আর প্লেট জেনারেলি কি হয়, 2D বডি হয়, অর্থাৎ এই সারফেস এরিয়াটার মান অনেক বেশি এই সারফেস এরিয়ার সাপেক্ষে, এটুকু আমরা ধরে নিয়েছি। তাহলে ম্যাক্সিমাম চার্জটা এই ফেসে আর এই ফেসে থাকবে। এই ফেসে যে চার্জ থাকবে তার মানটা নগণ্য আমরা ধরে নেব। কেন? কারণ এই সারফেস এরিয়া বেশি, আর বেশি সারফেস এরিয়াতে বেশি চার্জ জমা হবে, আর এই এরিয়াটাকে আমরা 10⁻�0 ধরে নিতে পারি। অর্থাৎ চার্জ যখন কোনো প্লেটকে দিচ্ছি, তার দুটো সারফেসে বেসিক্যালি চার্জগুলো ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এবারে এই যে এই প্লেটটা দেখালাম, এই প্লেটটাকে কিন্তু এই ভিউটাকে এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার ধরো কিউ পরিমাণ চার্জ এই প্লেটে দেব। এখন আমার ডায়াগ্রাম আঁকতে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ডায়াগ্রাম, সেটা আঁকতে অসুবিধা হবে বলে এই প্লেটটাকে একটু বড় করে এখানে দেখিয়েছি। প্রথম কথা, এই প্লেটকে দেওয়া হয়েছে কিউ পরিমাণ চার্জ। তাহলে এই প্লেটকে যদি কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া হয়, এই প্লেটকে যদি কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি এই ফেসে যে চার্জ গেছে সেটা হচ্ছে এক্স, আর এই ফেসে যে চার্জ গেছে সেটা হচ্ছে কিউ মাইনাস এক্স। স্বাভাবিক, এটাও পজিটিভ, সব পজিটিভ, ঠিক আছে? আর এটাও পজিটিভ। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এই যে বললাম যে কোনো একটা চার্জড প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হয় সেটা সিগমা বাই টু এপসাইলন জিরো হয়। এখন সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে চার্জ কিউ
বাই এরিয়া এ। এখন এইখানে যে সারফেস মানে এই ফেসে যে সারফেস চার্জ ডেন্সিটি হবে, ধরে নাও এই ফেসটাকে 1 নাম্বার ফেস ধরছি আর এই ফেসটাকে আমি 2 নাম্বার ফেস ধরছি, তাহলে সিগমা ওয়ানের ভ্যালু কত হবে? কিউ মাইনাস এক্স বাই এ। সিগমা 2 এর ভ্যালু কত হবে? সিগমা 2 ইজ ইকুয়াল টু হবে এক্স বাই এ। ঠিক আছে, এখন এই ফেসটা ধরে নিচ্ছি এখানে সিগমা 1 আর এখানে ধরে নিচ্ছি সিগমা 2। এখন এই ফেসটা যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, ধরে নাও আমি এই প্লেটের ভেতরে একটা বিন্দু নিয়েছি পি, আর আমরা খুব ভালো করে জানি, গাউসে এটা পড়লাম, যেহেতু কোনো একটা পরিবাহীর অভ্যন্তরে কোনো আধান থাকতে পারে না, আর আধান থাকতে না পারার জন্য কোনো পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয়। যদি বুঝতে না পারো, যদি ভুলে গিয়ে থাকো, আগের ভিডিও রিক্যাপ করবে। তাহলে পরিবাহীর অভ্যন্তরে কোনো চার্জ না থাকার জন্য সেখানে ইলেকট্রিক ফিল্ড ই এর মান 0 হয়। এখন এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর জন্য কাজ করবে, যেহেতু এটাও পজিটিভ চার্জ, তাহলে পি বিন্দুতে 1 নাম্বার ফেস, সরি এটাকে আমি 1 নাম্বার ফেস ধরেছিলাম, এটাকে আমি 2 নাম্বার ফেস ধরেছিলাম। যেহেতু এইখানে পজিটিভ চার্জ রয়েছে, তাহলে এইখানে পজিটিভ চার্জ থাকার জন্য এইখানে যে ইলেকট্রিক ফিল্ড E1 সেটা ডান দিক বরাবর কাজ করবে। আবার এইখানে পজিটিভ চার্জ থাকার জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড E2 সেটা বাম দিকে কাজ করবে, এটা হচ্ছে E2। যেহেতু কোনো একটা পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে E1 এর মান E2 এর সঙ্গে কি হবে? সমান হবে। আর আমরা জানি যে কোনো একটা চার্জড প্লেট যে ইলেকট্রিক ফিল্ড E তৈরি করতে পারে সেটা কত হয়? সিগমা বাই 2 এপসাইলন 0 হয়। ঠিক আছে, তাহলে E1 এর মান কত হবে? সিগমা 1 বাই 2 এপসাইলন 0। E2 এর মান কত হবে? সিগমা 2 বাই 2 এপসাইলন 0। এখন সিগমা 1 এর মান কত হবে? সিগমা 1 এর মান হবে কিউ মাইনাস এক্স বাই এ, কিউ মাইনাস এক্স বাই 2a মাইনাস এপসাইলন 0। সিগমা 2 এর মান কত হবে? এক্স বাই 2a ইন্টু এপসাইলন 0। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ 2a এপসাইলন 0, 2a এপসাইলন 0 কেটে যাচ্ছে। আর হ্যাঁ, আমি এটা কি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে এর এরিয়াটা। ঠিক আছে, এই যে এই প্লেটের এরিয়াটা হচ্ছে a। তাহলে দেখতে পাচ্ছ কিউ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে, কিউ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে, 2x ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু কিউ বাই 2 হচ্ছে। তার মানে এটুকু বুঝতে পারলাম যে কোনো একটা প্লেটে কোনো একটা চার্জ মানে কোনো একটা প্লেটে যদি আমি চার্জ দিই, তাহলে সেই প্লেটের সারফেস বরাবর চার্জটা ইকুয়াল পরিমাণে ডিস্ট্রিবিউট হবে। এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। আবার নিট আর জেইর অঙ্ক করার জন্য এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে করে রাখতে হবে, নোট ডাউন করে নাও। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে কোনো একটা প্লেটকে যদি তুমি চার্জ দাও, তাহলে তার দুটো সারফেসে চার্জ ইকুয়াল অ্যামাউন্টে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবারে আমরা একটা প্লেট নিয়েছি, এবারে এই প্লেটে আমি চার্জ দেব, এই প্লেটে আমি চার্জ দেব। এবারে বলছে যে এর নিকটস্থ কোনো বিন্দু আমি পি নিয়েছি, এই প্লেটের কাছাকাছি কোনো একটা পয়েন্ট P1 নিয়েছি, এখানে কোনো একটা পয়েন্ট আমি P2 নিয়েছি। এখন P2 পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা এই ডাইরেকশন বরাবর কাজ করবে, P1 পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা এই ডাইরেকশন বরাবর কাজ করবে। আর ইলেকট্রিক ফিল্ড অ্যাট P1 ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট P2। আমি শুধু মানটা নিচ্ছি, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের মানটা নিচ্ছি। গাউস লতে দেখেছি যে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা কনস্ট্যান্ট হয়, আর যার মানটা হয় সিগমা বাই 2 এপসাইলন 0 সঙ্গে, যেখানে সিগমা কি? সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি, সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ডেন্সিটি। এবারে এইটাকেই আমরা এখন যে পড়লাম প্লেট কনসেপ্ট,
সেই পদ্ধতির সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথম কথা, যখন তুমি চার্জ দিচ্ছ, ধরে নাও এখানে তুমি কিউ পরিমাণ চার্জ দিয়েছো, এইখানে তুমি কিউ পরিমাণ চার্জ দিয়েছো, তাহলে এই চার্জটা দুটো ফেস বরাবর ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই ফেসে চার্জ থাকবে Q/2, এই ফেসে চার্জ থাকবে Q/2, আর এই ফেসে চার্জ থাকবে Q/2। আচ্ছা বলে দিই, এইখানে যে সিগমা, এইখানে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে Q/A। এইখানে যে কনসেপ্টটা পড়েছিলাম সেখানে আমরা কিন্তু এভাবে দুটো ফেস বলে আমরা আলোচনা করিনি, আমরা একটা ফেস ধরেই নিয়েছিলাম, আর সিগমা ইজ ইকুয়াল টু Q/A হয়েছিল। আর ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন সেটা কিউ এর ফর্মে হবে Q/2 ইন্টু A ইন্টু ε0। এবারে লক্ষ্য করে দেখো, যখন Q/2 করে চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে, তখন ধরে নিচ্ছি এর যে নিউ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল এরিয়া Q/2 এ। এইখানে যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে Q/এরিয়া। এখন লক্ষ্য করে দেখো, এর কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড P1 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম কথা, আগে একটা কথা বোঝো যে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু এখানে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে না। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান তো কনস্ট্যান্ট, ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে না। তাহলে একটা প্লেট যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, এটা হচ্ছে এই যে ইনফাইনাইট চার্জ প্লেট, এটা হচ্ছে সোর্স অফ কি? এটা হচ্ছে সোর্স অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। অবশ্যই এই যে চার্জ প্লেট ইজ সোর্স অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই পয়েন্ট P1 এ যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ধরে নাও এটা হচ্ছে 1 নাম্বার সারফেস আর এটা হচ্ছে 2 নাম্বার সারফেস। 1 নাম্বার সারফেসের জন্য P1 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড E1 পজিটিভ এক্স অ্যাক্সিস অর্থাৎ ডান দিকে কাজ করবে। আর 2 নাম্বার ফেসেও যেহেতু পজিটিভ চার্জই রয়েছে, তাহলে P1 বিন্দুতে 2 নাম্বারের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা অবশ্যই সেম ডাইরেকশন বরাবর কাজ করবে। এখন E1 এর মান ইজ ইকুয়াল টু E2 এর মান ইজ ইকুয়াল টু, আমরা জানি যে σ/2 ε0 হয়, কিন্তু এখানে সিগমাটাকে সিগমা লিখবো না, এখানে সিগমাটাকে সিগমা ড্যাশ লিখবো, সিগমা ড্যাশ বাই 2 ε0। এখন যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে কাজ করছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? E1 প্লাস E2। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ডাইরেকশনের কথা আলোচনা করছি না, তোমরা ডাইরেকশন চাইলে দিতেই পারো, এন ক্যাপ দেবে। হ্যাঁ, এন ক্যাপ যেহেতু এখানে এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করছে, তাই জন্য ডাইরেকশন যদি দিতে চাও তাহলে তুমি এখানে এন ক্যাপ কথাটা তুমি ইউজ করতে পারো, এন ক্যাপ কথাটা ইউজ করতে পারো। এন ক্যাপ মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, ঠিক আছে? তাহলে E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু সিগমা ড্যাশ বাই 2 ε0 প্লাস সিগমা ড্যাশ বাই 2 ε0। তাহলে এর যে টোটাল মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিগমা ড্যাশ বাই ε0। এখন এটা কি প্রকাশ করছে? এই যে রেজাল্ট সেটা কি প্রকাশ করছে? আমি বলেছিলাম না যে কোনো একটা চার্জড কন্ডাক্টর যদি র্যান্ডাম শেপের নাও, তাহলে তার কোনো কাছাকাছি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের নেট এক্সপ্রেশন সেটা কত হয়? σ/ε0, যেখানে সিগমাটা হচ্ছে লোকাল সারফেস চার্জ ডেন্সিটি। এখন এইখানে কিন্তু লোকাল সারফেস চার্জ ডেন্সিটি অত ভালোভাবে অ্যানালাইসিস করা হয়নি। কেন অ্যানালাইসিস করা হয়নি? কারণ এর যে দুটো ফেজ থাকবে এই সম্পর্কে কোনো কিছু কথা বলা হয়নি। যেহেতু এটাকেই ভেঙে এইখানে লেখা হচ্ছে, তাহলে এইখানে যে লোকাল সারফেস চার্জ ডেন্সিটি সেটা কত হচ্ছে? সিগমা ড্যাশ হচ্ছে। আর এখন আমরা জানি কোনো একটা র্যান্ডাম শেপের যদি কন্ডাক্টর নাও, তার কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন সেটা কত হয়? σ/ε0 হয়। দেখো, তাহলে লোকাল সারফেস চার্জ ডেন্সিটি এখানে সিগমা ড্যাশ। তাহলে এখন যে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড আমি বের করছি সিগমা ড্যাশের আকারে বা লোকাল সারফেস চার্জ ডেন্সিটির আকারে, তাহলে দেখো না এইখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দাঁড়াচ্ছে সেটা কিন্তু সিগমা ড্যাশ বাই ε0 দাঁড়াচ্ছে। এবারে আমি দেখব যে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা কি সেম নাকি আলাদা, দেখা যাক, করে দেখি। এখন ইনেট যে দাঁড়াচ্ছে, ইনেট ইজ ইকুয়াল টু সিগমা ড্যাশের মান যদি বসিয়ে দিই Q/2 এ, তাহলে Q/2 ইন্টু এ,
আর এপসাইলন জিরোর মানটাকে অ্যাজ ইউজুয়াল লিখে দিই। এখন লক্ষ্য করে দেখো এই মান আর এই মান সেম না আলাদা? অবশ্যই সেম। তাহলে ওই যে দুটো প্রমাণ, সেটা কিন্তু একটাই প্রমাণ, তার দুটো রূপ। ঠিক আছে, যখন তুমি লোকাল সারফেস চার্জ ডেন্সিটির আকারে লিখছো তখন কিন্তু ইনেট ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো হবে। বারবার ধরে বলছি, এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম আলোচনা, এগুলো কিন্তু এত ভালো করে কোনো বইয়ে দেওয়া নেই, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি অনেক কনফিউশন ছিল আমার 3-4 বছর ধরে, আস্তে আস্তে করে পড়াতে অ্যানালাইসিস করতে করতে আমি এই রেজাল্টে এসেছি। জানি না তোমরা কতটা ভালো রিলেট করতে পারবে, কিন্তু এইগুলো আমার জন্য অ্যাজ এ টিচার খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যাই হোক, যদি লোকাল সারফেস চার্জ ডেন্সিটি বলে দেয় তাহলে কিন্তু নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো হবে, যেখানে সিগমাটা লোকাল সারফেস চার্জ ডেন্সিটি হবে। আর যদি লোকাল সারফেস চার্জ ডেন্সিটির কথা উল্লেখ না থাকে, তুমি নর্মাল সিগমা বাই 2 এপসাইলন জিরো করতে পারো। ঠিক আছে, আলটিমেট এটাও যা এটাও তা এটাও তা, ব্যাপারটা একই, শুধু ঘুরিয়ে লেখা হচ্ছে। চলো নোট ডাউন করে নাও। তোমাদের এখানে আরেকটা কনসেপ্ট আমি একটু প্রমাণ করে দিতে চাই। এই যে বলেছি না যে E1 এর মান E2 এর মান সিগমা ড্যাশ বাই 2 এপসাইলন জিরো, এটা কি করে হচ্ছে আমি গাউসের উপপাদ্যের সাহায্যে একটু বলে দিই। তোমরা যারা একটু ভালো করে অ্যানালাইসিস করবে তারা দেখবে যে এইখানে আমি যদি গসিয়ান সারফেস যদি নিই, এই জায়গাতে যদি আমি গসিয়ান সারফেস যদি নিই, তো আমি এটাকে একটু ভালো করে এখানে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লেটের সাইড। এখন তোমরা অনেকে বলবে যে স্যার এইখানে তো কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, এইখানে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে এই সারফেস বরাবর ফ্লাক্স থাকবে না, পার্শ্বতল বরাবর এমনিতেই ফ্লাক্স থাকবে না। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। কিন্তু এইখানে ইলেকট্রিক ফিল্ডের মান থাকবে শুধুমাত্র এই প্লেটের জন্য, শুধুমাত্র এই প্লেটের জন্য। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশনে কাজ করেছে। যদি এই কনসেপ্ট যদি প্রযোজ্য হয় তাহলে এইখানে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স, এইখানে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটাকে দাও 1 নম্বর সারফেস, এটাকে দাও 2 নম্বর সারফেস, এটাকে দাও 3 নম্বর সারফেস। তো এটাকে লিখতে পারি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর 1 নম্বরের জন্য প্লাস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর 2 নম্বরের জন্য প্লাস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা হচ্ছে 3 নম্বরের জন্য, ইজ ইকুয়াল টু কত হবে? যতটা পরিমাণ চার্জকে এ এনক্লোজ করেছে। এখন এর এরিয়া যদি ডেল্টা এস যদি হয় তাহলে এইখানে কতটা পরিমাণ চার্জকে সে এনক্লোজ করবে? সিগমা ড্যাশ, আর যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি এখানে সিগমা ড্যাশ ছিল, আর এরিয়াটা হবে এ বাই এপসাইলন জিরো। এখন লক্ষ্য করে দেখো 2 নম্বর সারফেসের জন্য ফ্লাক্সের মান এমনিতেই 0 হবে, কারণ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অনেকে বলবে এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ না করার জন্য এখানে ফ্লাক্স থাকবে না। বাবু একটা কথা ভালো করে বোঝো, এখানে নেট ইলেকট্রিক ফিল্ড 0 প্রমাণ করে দেখানো হয়েছে। নেট ইলেকট্রিক ফিল্ড 0 মানে এই ফেসের জন্য যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে, এই ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড এক্স্যাক্টলি তার অপোজিট ডাইরেকশনে কাজ করছে, আর মানটাও সেম দিয়ে পরে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হচ্ছে। কিন্তু যখন আমি শুধুমাত্র একটা সারফেসের কথা আলোচনা করছি, যখন আমি শুধুমাত্র লোকাল সারফেস চার্জ ডেন্সিটির কথা আলোচনা করছি, শুধুমাত্র এই ফেসের জন্য কি এখানে ইলেকট্রিক ফিল্ড 0? না, এই ফেসের জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড এখানে 0 নয়, এখানেও যা হবে এইখানেও তা হবে। তাহলে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড মানে যেহেতু এইখানে শুধুমাত্র এই সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড 0 নয়, তাই জন্য এইখানে কিন্তু ফ্লাক্সের মানটা 0 হবে না। অবশ্যই এখানে ইলেকট্রিক ফিল্ড 1 নম্বরের জন্য অবশ্যই এদিকে কাজ করবে, সারফেস ভেক্টরটাও এই দিক বরাবর কাজ করবে। তাহলে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু হয়ে যাবে ই ইন্টু এ প্লাস ই ইন্টু এ ইজ ইকুয়াল টু সিগমা ড্যাশ ইন্টু এ বাই এপসাইলন 0। তাহলে 2 ইন্টু ই ইন্টু এ ইজ ইকুয়াল টু সিগমা ড্যাশ ইন্টু এ বাই এপসাইলন 0। এখান থেকে এ কেটে যাবে, তাহলে ই এর মান দাঁড়াচ্ছে সিগমা ড্যাশ বাই
টু এপসাইলন জিরো। আর এটাই এখানে লেখা হয়েছে। বারবার ধরে এই প্রমাণটা কিন্তু বুঝবে ভালো করে, কোথায় সিগমা বাই এপসাইলন জিরো করবো, কোথায় সিগমা বাই টু এপসাইলন জিরো করবো। লোকাল বললে সিগমা বাই এপসাইলন জিরো, ওভারঅল যদি বলে সিগমা বাই টু এপসাইলন জিরো। আর শুধুমাত্র এই ফেসের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কখনো জিরো হবে না, দুটো মিলে জিরো হবে। আর যেহেতু আমি শুধুমাত্র একটা ফেসের জন্য ক্যালকুলেট করছি, তাই জন্য আমি এইখানে শুধুমাত্র এটার জন্য ইলেকট্রিক ফিল্ডকে জিরো বসাতে পারি না। এই কনসেপ্টগুলো রেডি রাখবে। কনসেপ্ট যদি ভালো করে না বোঝো, ডাইরেক্ট মুখস্থ করে কিন্তু অঙ্ক হবে না। যাই হোক, আবার এটাও ঠিক, যত ডিটেলসে বুঝবে তত বেশি কনফিউশন হবে। তো বেসিক গস ল যদি লাগাতে পারো তাহলে এই কনফিউশন হওয়ার কথা নয়। যাই হোক, নোট ডাউন করো। এবারে এসেছি অ্যাকচুয়াল প্লেট প্রবলেম। প্লেট প্রবলেম কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেই নিটের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো ভালো করে লক্ষ্য রাখতে হবে, কনসেপ্ট বুঝতে পারো। যারা এইচএসের ক্যান্ডিডেট রয়েছে তারা কনসেপ্ট অবশ্যই বুঝতে পারো, কারণ আলাদা করে কোনো নতুন করে কোনো নিয়ম বা থিওরি লাগবে না। এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, উচ্চ মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। আর এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন করে সেম কনসেপ্ট লাগিয়ে এখানে তোমাকে এই অঙ্কগুলো করতে হবে। যাই হোক, এখানে চারটে প্লেট নিয়েছি, বুঝতে পারছো। এইখানে ধরে নাও Q1 চার্জ রয়েছে, এইখানে ধরে নাও মাইনাস Q2 চার্জ রয়েছে, এইখানে ধরে নাও প্লাস Q3 চার্জ রয়েছে, আর এইখানে ধরে নাও মাইনাস Q4 চার্জ রয়েছে। তোমাকে বের করতে হবে এই প্লেটের প্রত্যেকটা সারফেসে কত করে চার্জ রয়েছে সেটা বের করতে হবে। এই ফেসের প্রত্যেকটা, এই যে চারটে প্লেট রয়েছে তার প্রত্যেকটা ফেসে এক্স্যাক্টলি কত করে চার্জ থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তো ধরে নাও এইখানে তোমরা এবারে বলবে এখানে Q1/2, এখানে Q1/2, এখানে মাইনাস Q2/2, এখানে মাইনাস Q2/2। এমনি করে কিন্তু হবে না। কেন হবে না সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। ধরে নাও এই ফেসে আছে x পরিমাণ চার্জ, এই ফেসে আছে Q1 মাইনাস x পরিমাণ চার্জ। ধরে এবারে দেখো এইখানে যদি Q1 মাইনাস x পরিমাণ চার্জ থাকে, তাহলে এই ফেসে যে চার্জ থাকবে, এই ফেসে যে চার্জ থাকবে সেটা হচ্ছে মাইনাস অফ Q1 মাইনাস x। যেহেতু কন্ডাক্টর, এইখানে যদি Q চার্জ থাকে তাহলে ইন্ডাকশনের জন্য এখানে মাইনাস Q চার্জ তৈরি হবে। এটা কেন হলো এবারে কি করে বুঝবে? এটার জন্য কনসেপ্ট এখন আপাতত মুখস্থ রাখো, তারপরে বলছি কেন এইখানে Q চার্জ থাকলে এইখানে মাইনাস Q চার্জ থাকবে। প্রথম কথা, তোমরা ইন্ডাকশনে পড়েছিলে যে কোনো একটা পরিবাহীর কাছে যদি কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ রাখি, তাহলে যদি পরিবাহী থাকে তাহলে এক্স্যাক্টলি অপোজিট অ্যামাউন্টের চার্জ তৈরি হবে ফ্রন্ট ফেসে, আর ব্যাক ফেসে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের সেম নেচারের চার্জ তৈরি হবে ব্যাক ফেসে। সামনের ফেসে যে অপোজিট নেচারের চার্জ থাকছে সেটাকে আমরা বলছি বাউন্ড চার্জ, আর পেছনের ফেসে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টের সেম নেচারের যে চার্জ থাকছে সেটাকে বলছি ফ্রি চার্জ। আর আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম যে কন্ডাক্টরের জন্য এখানে যদি Q থাকে এখানে মাইনাস Q থাকবে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা পরে ক্যালকুলেশন করে বোঝাবো। আর ডাই ইলেকট্রিকের ক্ষেত্রে বলেছিলাম যে Q ইনডিউসড ইজ ইকুয়াল টু, মনে করে দেখো বলেছিলাম যে ইনডিউস চার্জ Q ইনডিউসড ইজ ইকুয়াল টু Q0 ইন্টু 1 মাইনাস 1/k হয়। এটাকে ইনডিউস চার্জ বলা হচ্ছে। আর এই এক্সপ্রেশনটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো বলেছিলাম। তো আজকের ভিডিওতেই ওই প্রমাণটা করিয়ে দেখাবো। আপাতত এই অঙ্কটা তোমরা বোঝো কিভাবে হচ্ছে, এই অঙ্কটা করানো হলেই তোমাদেরকে এই প্রমাণটা করে দেখাবো, কোনো অসুবিধা নেই। শুধু এইটুকু মনে রাখো যে কন্ডাক্টরের ক্ষেত্রে যদি এখানে Q চার্জ থাকে তাহলে ইন্ডাকশনের দরুন এখানে মাইনাস Q চার্জ তৈরি হবে। আর যেহেতু এই ফেসে Q1 মাইনাস x আছে, তাহলে ইন্ডাকশনের দরুন এখানে মাইনাস Q1 মাইনাস x পরিমাণ চার্জ তৈরি হবে। ঠিক আছে, এরপর যেহেতু এখানে টোটাল চার্জটা হচ্ছে মাইনাস Q2, তাহলে এই ফেসে যে চার্জটা হবে সেটা হচ্ছে মাইনাস Q2 প্লাস Q1 মাইনাস x। ঠিক আছে, যেহেতু এইখানে মাইনাস Q1 মাইনাস x ছিল, তাহলে এইখানে যেহেতু টোটাল চার্জটা মাইনাস Q2 হতে হবে, তাহলে এখানে মাইনাস Q2টাকে লিখলাম। আর যেহেতু এইখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, তাহলে তার অপোজিট ফেসে এক্স্যাক্টলি সেম পরিমাণে চার্জ ইনডিউসড হবে। আর তুমি এই দুটোকে যোগ করে দেখো না, নেট চার্জটা মাইনাস Q2-র সঙ্গে সমান হচ্ছে, অবশ্যই হবে। তাহলে এইখানে যদি এত অ্যামাউন্টের চার্জ তৈরি হয়, তাহলে এই ফেসে এক্স্যাক্টলি অপোজিট অ্যামাউন্টের চার্জ তৈরি হবে। এই প্লেটের এই সারফেসে এইখানে যত চার্জ তৈরি হয়েছে এক্স্যাক্টলি অপোজিট অ্যামাউন্টের চার্জ তৈরি হবে। সেটা কত হবে? এই ফেসে তৈরি হবে Q2 মাইনাস
Q1 মাইনাস এক্স হবে তৈরি। এই ফেসে কত চার্জ তৈরি হবে? যেহেতু টোটাল চার্জটা হচ্ছে Q3, তাহলে এইখানে হবে Q3, দাঁড়াও, এইখানে হবে Q3, আর এর এতটা মাইনাস চার্জ, মাইনাস Q2 প্লাস Q1 মাইনাস এক্স হবে। এই ফেসে যেহেতু এইখানে এত চার্জ তৈরি হয়েছে, তাহলে এই ফেসে এক্স্যাক্টলি এর ইকুয়াল অ্যামাউন্টে চার্জ তৈরি হবে। এই ফেসে যে চার্জ তৈরি হবে সেটা হচ্ছে মাইনাস Q3, আচ্ছা Q2টাকে আগে লিখি, মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা মাইনাস হবে, মাইনাস Q3 মাইনাস Q1 মাইনাস এক্স। আর যেহেতু এইখানে নেট চার্জ হচ্ছে মাইনাস Q2, তাহলে এইখানে যে চার্জটা থাকবে সেটা এইখানে যেহেতু নেট চার্জ এটা মাইনাস Q4 এই প্লেটে, তাহলে নেট চার্জ এইখানে যে নেট চার্জ থাকবে সেটা তো মাইনাস Q4 হবেই, প্লাস এর অপোজিট অ্যামাউন্টের চার্জ হয়ে যাবে মাইনাস Q4, এর অপোজিটটাকে মাইনাসটাকে আগে প্লাস করে দিই, প্লাস Q3 প্লাস Q1 মাইনাস এক্স মাইনাস Q2। এটা বুঝতে পারলে তো? শুধু এইটুকু খেয়াল রাখবে, এইখানের এই প্লেটে যদি কিউ অ্যামাউন্টের চার্জ তৈরি হয়, এই প্লেটে মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জ তৈরি হবে। লক্ষ্য করে দেখো, আমি ধরে নিয়েছি এখানে এক্স অ্যামাউন্টের চার্জ ইনডিউসড হয়েছে, যেহেতু নেট চার্জ এখানে Q1, তাহলে এইখানে Q1 মাইনাস এক্স হবে। এখন এইখানে যেহেতু Q1 মাইনাস এক্স হয়, এর এক্স্যাক্টলি অপোজিট অ্যামাউন্টের চার্জ এখানে তৈরি হবে। তাহলে এটা যদি প্লাস Q1 মাইনাস এক্স হয়, এখানে মাইনাস Q1 মাইনাস এক্স হবে। এর অপোজিট ফেসে এর এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টে অপোজিট চার্জ তৈরি হবে। তাহলে এখানে মাইনাস Q1 মাইনাস এক্স যদি হয়, তাহলে এখানে প্লাস Q1 মাইনাস এক্স হবে। কিন্তু যেহেতু এখানে নেট চার্জ মাইনাস Q2, তাহলে এক্সট্রা করে মাইনাস Q2 অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে এইখানে যেহেতু এই যে সেকেন্ড প্লেট রয়েছে তার এই সারফেসে যেহেতু এই চার্জ তৈরি হয়েছে, তাহলে এই সারফেসে এক্স্যাক্টলি অপোজিট অ্যামাউন্টের চার্জ তৈরি হবে। তাহলে Q2 মাইনাস Q1 মাইনাস এক্স তৈরি হয়েছে। এমনি করে করে আমি করে গেছি, ঠিক আছে? এবারে লক্ষ্য করে দেখো, এই ফেসে আমরা জানি কোনো একটা কন্ডাক্টরের ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু 0 হয়। এখন এইখানে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা সব প্লেটের জন্যই কাজ করবে, এটার জন্যও কাজ করবে, এটার জন্যও কাজ করবে, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এক্স্যাক্টলি সেম পরিমাণে কাজ করবে। এখন লক্ষ্য করে দেখো, আমরা জানি যে শুধুমাত্র একটা ফেসের জন্য যে ইলেকট্রিক ফিল্ড E কাজ করে, একটা ফেসের জন্য শুধুমাত্র যে ইলেকট্রিক ফিল্ড E কাজ করে সেটা কত হয়? সিগমা বাই 2 এপসাইলন 0, তাই না? আমি যদি এই ফেসের জন্য যদি বার করি, শুধুমাত্র এই ফেসের জন্য এই পয়েন্টে যেটা কাজ করবে সেটা সিগমা বাই 2 এপসাইলন 0 হবে। এখন সিগমা মানে কত? Q বাই 2 ইন্টু A ইন্টু এপসাইলন 0। এখন এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0, সেটা প্রত্যেকটা ফেসের জন্যই যেহেতু কাজ করছে। এখন লক্ষ্য করে দেখো, এই ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে Q1 মাইনাস এক্স বাই, দেখো এর জন্য এটার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড এই দিকে কাজ করে, তাহলে এই ফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল অ্যামাউন্টে এদিকে কাজ করবে। কেন কাজ করবে লক্ষ্য করে দেখো, এই ফেসেও চার্জের মান যা, এই ফেসেও চার্জের মান তা, চার্জের মান কিন্তু সেম কিন্তু অপোজিট। অপোজিট মানে কি? এই ফেসটা আলাদাভাবে এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই ফেসটা আলাদাভাবে এই বিন্দুতে সেম ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করবে। কেন? কারণ এই ফেসে চার্জের মান যা আছে, এই ফেসে চার্জের মান ইকুয়াল আছে কিন্তু অপোজিট আছে। তার মানে এই ফেস যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এখানে, এই ফেস সেম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে তার অপোজিট ডাইরেকশনে। তাহলে এই দুটো ফেস মিলে এখানে ইলেকট্রিক ফিল্ড 0 করলো। আমি আরেকবারটি বলছি, ইলেকট্রিক ফিল্ড কার উপর নির্ভরশীল? কিউ এর উপর নির্ভরশীল। যেহেতু এইখানে কিউ এর মান যা, এইখানে কিউ এর মান তা, কিন্তু অপোজিট নেচারের, তাই জন্য নেট ইলেকট্রিক ফিল্ড এই দুটো ফেসের জন্য 0 হবে। আবার এই বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড এই দুটো ফেসের জন্য 0 হবে। কেন? কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্টের চার্জ আছে। আবার এই বিন্দুতে এই দুটো প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড 0 হবে। কেন? কারণ এই প্লেটে আর এই প্লেটে ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্টের চার্জ আছে।
তাহলে এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা এটার জন্য থাকবে আর এটার জন্য থাকবে আর এটার জন্য থাকবে। তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড এই ফেজ এই বিন্দুতে, যেহেতু নেট ইলেকট্রিক ফিল্ড 0 হচ্ছে, যেহেতু নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এই ফেজটা এই বিন্দুতে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এই ফেজটাও কিন্তু এই বিন্দুতে ইকুয়াল অ্যান্ড অপোজিট দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তার মানে 1/2a এপসাইলন 0 আমি যদি কমন নিই, কমন নেওয়ার কিছু নেই, এখানে কিউ এর মান লিখতে হবে, এখানে আমি এক্স লিখছি, আর ওই ফেজটা অপোজিট ডাইরেকশনে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা হচ্ছে 1/2a এপসাইলন 0, কিন্তু চার্জের মানটা এখানে লিখতে হবে। সেটা কত হচ্ছে? -q4 প্লাস q3 প্লাস q1 মাইনাস এক্স মাইনাস q2। এখন এটা আর এটা কেটে গেল। এখন লক্ষ্য করে দেখো এক্সটা এখানে মাইনাস হয়ে আছে, তাহলে এই এক্সটা যখন এইখানে আসবে তখন প্লাস হয়ে আসবে। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? শুধু প্লাসগুলো আগে লিখে নিই, q1 প্লাস q3, এক কাজ করি q1 q2 সাজিয়েই লিখি, q1 মাইনাস q2 প্লাস q3 মাইনাস q4। তাহলে x এর যে মান দাঁড়াচ্ছে সেটা ইজ ইকুয়াল টু হবে এত বাই 2। এবারে বলবে স্যার এটা তো কমপ্লিকেটেড এক্সপ্রেশন, এটা কি করে মনে রাখবো? আরে বাবা এটা খুবই সহজ এক্সপ্রেশন। দেখো না ইনিশিয়াল চার্জ কত ছিল? q1 মাইনাস q2 q3 আর মাইনাস q4। তাহলে টোটাল চার্জ কত? q1 মাইনাস q2 প্লাস q3 মাইনাস q4। দেখো এইখানেও তাই আছে, q1 মাইনাস q2 প্লাস q3 মাইনাস q4। তাহলে এইখানে যে x এর মান হবে, এখানে যে x এর মান হবে সেটা টোটাল চার্জ বাই 2 হবে। আবার তুমি যদি এইখানেও যদি মানটা বসাও, তুমি x এর মান যদি এইখানেও বসিয়ে দাও, তুমি দেখবে x এর মান কিন্তু এটার সাথে ইকুয়াল হবে। এই যে চার্জটা, এই মানটা কিন্তু এর সঙ্গে ইকুয়াল হবে। তুমি চাইলে করে দেখতে পারো। আমি কি করে দেখাবো? দাঁড়াও করে দেখাচ্ছি। ওই মানটা যদি বসাই, মাইনাস q4 প্লাস q3 প্লাস q1 মাইনাস q2, এখানে মাইনাস এক্স ছিল না, মাইনাস এক্স যদি লিখি আমি, তাহলে এইখানে এক্সের জায়গায় লিখি একদম এইভাবে, q1 মাইনাস q2 প্লাস q3 মাইনাস q4 বাই 2 লিখতে পারি। ও বাবা এটাও তো টোটাল চার্জ, এটাকেও যদি ভেঙে ভেঙে লিখি, এই যে q1 মাইনাস q2 প্লাস q3 প্লাস q3 মাইনাস q4, এটাকেও সহজভাবে লিখি না, এভাবেই লিখি। কত আসছে? q1 মাইনাস q2 প্লাস q3 মাইনাস q4 মাইনাস এটা। তাহলে এটাকে যদি x ধরো, x মাইনাস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু এটা বাই 2ই তো আসবে, যার মান x এর সঙ্গে সমান। তার মানে এই যে এত জটিল ব্যাপারটা, এর শর্ট ট্রিক কিন্তু খুবই সহজ, এক লাইনের। ব্যাপারটা হচ্ছে যাই চার্জ থাকুক না কেন, এই ফেসে আর এই ফেসে সেম অ্যামাউন্টের চার্জ থাকবে, সেটা হচ্ছে টোটাল চার্জ বাই 2। তাহলে এক্স এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ টোটাল বাই 2। এই তো এটুকু মনে রাখলেই হবে। এরপর আমি চাইলে এক লাইনে এটা বলে দিতেই পারতাম, কিন্তু এটা যদি বলতাম তাহলে তোমাদের ফিল আসতো না। তাই কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমি তোমাদেরকে এতটা ভেঙে ভেঙে বললাম। যখন তোমরা পরীক্ষাতে করবে তখন শুধুমাত্র ট্রিক ইউজ করবে। যাই ফেস থাকুক না কেন, এইখানে মানে ফার্স্ট যে প্লেট ছিল তার ফার্স্ট ফেসে টোটাল চার্জ বাই 2, আর লাস্ট যে প্লেট ছিল তার সেকেন্ড ফেসে টোটাল চার্জ বাই 2 হবে। বাদ বাকিগুলো এক্সাক্ট ক্যালকুলেশন করে তোমরা বসিয়ে নেবে, একটা অঙ্ক করালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নোট ডাউন করে। এখানে দেখো তিনটে প্লেট দেওয়া আছে, তিনটে প্লেটে আলাদা আলাদা করে কত চার্জ দিয়েছি সেটা বলে দেওয়া আছে। তোমাকে প্লেটের প্রত্যেকটা ফেসে কত পরিমাণ চার্জ জমবে সেটা বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো, আমি বলেছি এইখানে যদি এক্স চার্জ থাকে এখানেও কিন্তু এক্স চার্জ থাকবে, আর এক্স এর মান হবে কিউ টোটাল চার্জ বাই 2। এখন টোটাল চার্জের মান কত? 5 আর 5 10, 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8, 8 বাই 2 মানে কত হবে? 4। তাহলে এইখানে জমবে 4 আর এইখানেও জমবে 4, তাহলে এইখানে অ্যান্সার হবে 4, এখানেও হবে 4। এখন টোটাল চার্জকে 5 করার জন্য এখানে কত থাকবে? 1,
এইখানে যদি 1 হয় তাহলে এইখানে কত হবে -1, টোটাল চার্জ যেহেতু -2 তাহলে -2 করানোর জন্য এইখানেও -1 থাকবে, তাহলে দেখো না -1 -1 -2 হয়ে গেল। এবার এইখানে যদি -1 থাকে তাহলে এইখানে কত হবে +1, আর এইখানে যদি +1 হয় তাহলে টোটাল চার্জকে +5 কুলম্ব করার জন্য দেখো না এখানে +4 অলরেডি বসে আছে। এই তো অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে পুরো কনসেপ্ট জানলে অঙ্ক এমনিই হয়ে যাবে, নোট ডাউন করো। এবারে আমরা ইনডিউস চার্জের এক্সপ্রেশনটা প্রুফ করব। কি ছিল ইনডিউস চার্জ? কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু ছিল Q0 ইন্টু 1 মাইনাস 1/k। কি করে করব? দেখো দুটো প্লেট নিয়েছি, একটার মধ্যে চার্জ আছে কিউ, একটার মধ্যে চার্জ আছে -q। এখন +q মানে এই প্লেটের জন্য আমরা জানি যে প্লেট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। এখন এই প্লেটের জন্য এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা এই ডাইরেকশনে কাজ করবে, আবার এই প্লেটের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশনে কাজ করবে, অর্থাৎ E1 আর E2 কি হবে সেম ডাইরেকশনে কাজ করবে, আর E1 এর মান আর E2 এর মান সেম হবে। E1 ইজ ইকুয়াল টু E2 ইজ ইকুয়াল টু Q/2 ইন্টু A ইন্টু এপসাইলন 0। অবশ্যই চার্জের নেচার অপোজিট, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে সেম ডাইরেকশনে কাজ করবে, একজন ঠেলবে একজন টানবে, বুঝতে পারছো? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু Q/A ইন্টু এপসাইলন 0 হবে, আর Q/A ইজ ইকুয়াল টু কি হয় সিগমা, তাহলে সিগমা বাই এপসাইলন 0 হবে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইখানে তুমি এটাও করতে পারো, σ/2 এপসাইলন 0 করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা জানো তো কোনো একটা চার্জ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান σ/2 এপসাইলন 0 হয়। আমরা কিন্তু এখানে লোকাল চার্জ ডেনসিটি কিন্তু আলোচনা করছি না, বুঝতে পারছো? ওভারঅল প্লেটের জন্য σ/2 এপসাইলন 0। যদি লোকাল চার্জ ডেনসিটি মেনশন করো তাহলে σ'/এপসাইলন 0 হবে, যেখানে σ' এর মান σ/2। মনে পড়ছে? E ইজ ইকুয়াল টু হতো σ'/এপসাইলন 0, আর সেখানে σ' এর মান কত ছিল σ/2 ছিল, তাহলে E ইজ ইকুয়াল টু σ/2 এপসাইলন 0 প্রুফটা হচ্ছে, ঠিক আছে? এটা তো বুঝতে কোনো আপত্তি থাকা উচিত নয়। যাই হোক, তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই ডাইইলেকট্রিক স্ল্যাব যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কে, এটাকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দিয়েছি, যার মান হচ্ছে E0, আর E0 এর মান কত হচ্ছে? E0 এর মান হচ্ছে E0 ইজ ইকুয়াল টু হচ্ছে σ/এপসাইলন 0। এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড E0, ঠিক আছে? এখন বুঝতে পারছো এইখানে এই ডাইইলেকট্রিককে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দেওয়ার জন্য এইখানে অপোজিট নেচারের চার্জ তৈরি হবে, যেটাকে আমি -QI লিখছি, এইখানে +QI লিখছি। তাহলে এই দুটো চার্জের জন্য এইখানে অপোজিট ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাকে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড EI দিয়ে রিপ্রেজেন্ট করছি। EI এর এক্সপ্রেশন কত হবে? EI এর এক্সপ্রেশন হবে σ/এপসাইলন 0। কেন হচ্ছে? এটার জন্য σ/2 এপসাইলন 0, এটার জন্য σi/2 এপসাইলন 0, এটার জন্য σi/2 এপসাইলন 0 যোগ হয় σi/এপসাইলন 0 হবে। কেন? কারণ লক্ষ্য করে দেখো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মাইনাস চার্জ টানবে আর প্লাস চার্জ ঠেলবে সেম ডাইরেকশনে কাজ করার জন্য, এখানে σi/এপসাইলন 0 হবে। কেন হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেম প্রসেস, ঠিক আছে? তাহলে এইখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে? নেট ইলেকট্রিক ফিল্ডের মান কমে যাবে। নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট এর ভ্যালু কিন্তু কমে যাবে। কেন কমবে? কারণ ইনডিউস চার্জের জন্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইনডিউস চার্জের জন্য এক্সটার্নাল ফিল্ডের অপোজিট ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, যে ইলেকট্রিক ফিল্ড নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে কমিয়ে দিচ্ছে। তাহলে ইনেট ইজ ইকুয়াল টু কত হবে? E0 মাইনাস E ইনডিউসড। তাহলে ইনডিউস চার্জ E ইনডিউসড ইজ ইকুয়াল টু হবে E0 মাইনাস ইনেট। আর আমরা খুব ভালো করে জানি কোনো একটা ডাই ইলেকট্রিক মিডিয়ামে নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট ইজ ইকুয়াল টু E0/k হয়। এটাই তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন আমরা পড়েছিলাম। তাহলে EI ইজ ইকুয়াল টু কী হলো? σi/এপসাইলন 0। E0 কে E0 লিখলাম, ইনেটকে E0/k লিখলাম, E0 কমন নিলাম, 1 মাইনাস 1/k করলাম, E0 এর মান বসাচ্ছি σ/এপসাইলন 0 ইন্টু 1 মাইনাস
1/k। তাহলে লক্ষ্য করে দেখো এখান থেকে এপসাইলন জিরো, এখান থেকে এপসাইলন জিরো কেটে গেল, তাহলে সিগমা ইনডিউসড ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু 1 - 1/k। তুমি যদি এইদিকেও এ গুণ করে দাও আর এইখানেও এ গুণ করে দাও, যেখানে এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইন্টু সারফেস চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কিউ। তাহলে ইনডিউস চার্জ কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু এ ইন্টু সিগমা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কিউ ইন্টু 1 - 1/k। প্রমাণিত হয়ে গেল, ব্যাপারটা ইজি। তাহলে আলটিমেট যে সূত্রগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইনডিউস সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইনডিউসড ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু 1 - 1/k। এটাকে যদি তুমি এরিয়া দিয়ে গুণ করে দিচ্ছ তাহলে কিউ পেয়ে যাচ্ছ, তাহলে কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু ওটা হচ্ছে। তুমি সিম্পলি এটাকে এরিয়া দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। বাস, গল্প শেষ। এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে লক্ষ্য করে দেখো যে কন্ডাক্টর যদি হতো তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইনেট ইজ ইকুয়াল টু 0 হতো। যদি কন্ডাক্টর হতো তাহলে ইনেট ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে E0 মাইনাস ইনডিউস চার্জ ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে E0 ইজ ইকুয়াল টু ই ইনডিউসড হতো। E0 এর মান কত ছিল, সিগমা বাই এপসাইলন 0। ইনডিউস চার্জ মানে কত ছিল, সিগমা ইনডিউসড বাই এপসাইলন 0। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু সিগমা ইনডিউসড হতো। তাহলে এইখান থেকে বলা যায় যে কিউ ইজ ইকুয়াল টু কিউ ইনডিউসড হবে। বোঝা গেছে? তাহলে কন্ডাক্টরের জন্য কি হবে, কন্ডাক্টরের জন্য কিউ ইজ ইকুয়াল টু কিউ ইনডিউসড হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, মাইনাস সাইন তুমি বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। এখানে একটা মাইনাস সাইন তুমি বসাতেই পারো, এখানে মাইনাস সাইন বসাতেই পারো, এখানে মাইনাস সাইন বসাতেই পারো, এখানে মাইনাস সাইন বসাতেই পারো। কেন মাইনাস বসাবে, কারণ যেখানে পজিটিভ তার ফ্রন্ট সারফেসে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তো এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এখান থেকে নেক্সট একটা এক্সপ্রেশন আসে, নোট ডাউন করো তারপরে বলছি। তাহলে আমরা দেখলাম যে ইনডিউস চার্জ কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু 1 - 1/k হয়, যেখানে কে ইজ ইকুয়াল টু কি হয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়। এখন ফর কন্ডাক্টর কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু কত হয়, কিউ হয়, তাই না? তাহলে তুমি এক কাজ করো, মাইনাস নেওয়ার দরকার নেই। মাইনাসটা কেন হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। কন্ডাক্টরের জন্য ইনডিউস চার্জের মান কিউ এর সঙ্গে সমান হয়, তাহলে এখানে এই কিউ কেটে যাবে, তাহলে 1 - 1/k ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে 1/k ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে k ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে k ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, এগুলো কিন্তু বারবার ধরে বলছি, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কনক্লুশন। এগুলো যদি মনে না রাখো, এগুলো যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে ক্যাপাসিটর যখন পড়াবো তখন কিন্তু খুব অসুবিধা হবে। এগুলো ভালো করে রেডি করবে, কনসেপ্ট ভালো করে করবে, বারবার ধরে রিভাইজ করবে। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। আজকের মতো এতটাই, বাই।